আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে গিয়ে আমাদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ কোর্সের 4 নাম্বার ক্লাস। সেটা হচ্ছে তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে। তো এর আগে আমরা 3টা ক্লাস করছি। দুটো হচ্ছে তোমার ফিজিক্সের উপর, একটা হচ্ছে তোমার কেমিস্ট্রির উপর। তো আমরা ফিজিক্সের ইতিমধ্যে তোমার প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং 4 নাম্বার চ্যাপ্টার মানে নিউটনের বলবিদ্যা সেগুলো শেষ করছি আমরা। আর কেমিস্ট্রির আমরা গুণগত রসায়ন শেষ করছি এবং আজকে আমরা শুরু করতেছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এর পরবর্তী ক্লাস আসবে তোমার রাসায়নিক পরিবর্তন নিয়ে। যদি রাসায়নিক পরিবর্তন নিয়ে ক্লাস হয় তাহলে কেমিস্ট্রি কিন্তু শর্ট সিলেবাসটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো পরবর্তীতে আমরা ফিজিক্সের যে ফার্স্ট পেপার আছে, মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে শর্ট সিলেবাস শেষ হবে আর কি। তো পরবর্তীতে আমরা ফিজিক্স যে ফার্স্ট পেপার আছে, ফিজিক্স ফার্স্ট পেপার শর্ট সিলেবাসটা শেষ করে ট্রাই করবো। হ্যাঁ, তো ইনশাল্লাহ শেষ করে দিব। আর আমাদের কিন্তু ফ্রি এক্সাম 24 তারিখ থেকে শুরু হতেছে। তো 24 তারিখ থেকে তোমরা ইনসেপশন পেজ বা তোমার ফেসবুক গ্রুপ সেখান থেকে কিন্তু লিঙ্কে ক্লিক করে পরীক্ষা দিতে পারবা। তো চলো শুরু করা যাক। আমি মোহাম্মদ ফারদিন হাসান সিয়াম, পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সাস্ট। চলো আজকে কোশ্চেন ব্যাংক সলভ শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, সেটা লাস্টের দিকে দেওয়া আছে, বাদ বাকিগুলো দেওয়া নাই। 4s2 4p6 এটা দেওয়া আছে, বলছে যে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে। এখন আমাদের দেখতে হবে যে এখানে n এর সর্বোচ্চ মানটা কত। দেখো তো এখানে n এর সর্বোচ্চ মান কত। এখানে n এর সর্বোচ্চ মান হচ্ছে 6। তার মানে তার কি মানে তার গ্রুপটা কি বা পর্যায়টা কি। তার পর্যায়টা হচ্ছে তোমার 6th পর্যায়। ঠিক আছে? n এর সর্বোচ্চ মান যেটা আছে সেটা কি, তার পর্যায় নাম্বার। এখন তার গ্রুপ আমরা বের করতে হবে। এখন তাদের গ্রুপটা আমরা কিভাবে বের করতে পারবো? দেখো তো এখানে সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা কোথায় ঢুকছে। সর্বশেষ ইলেকট্রনটা ঢুকছে হচ্ছে তোমার 4f এ। দেখো তো কেন, এখন প্রশ্ন আসবে 4f এ কেন ঢুকছে। দেখো তো 4f এর n প্লাস l এর মান কত। n এর মান হচ্ছে তোমার 4, আর l এর মান হচ্ছে কত তোমার 3, তাহলে কত হয় 7। আর 6s এরটা দেখো তো, 6s এরটা কত হয়, 6 প্লাস 0 কত 6। তার মানে ইলেকট্রন সর্বশেষ কোথায় ঢুকবে, এখানে। মানে যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করে, আর যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তার মানে ইলেকট্রন সর্বশেষ প্রবেশ করছে কোথায়, 4f এ। f এর ক্ষেত্রে কি হবে, উপরে মানে ইলেকট্রন যে কটা থাকবে তার গ্রুপ সংখ্যা কত হবে, তত হবে, মানে 3। এখন তোমার মনে করো 4f4 থাকতো, তাহলে কি হইতো, তার গ্রুপ সংখ্যা কত হইতো, তার গ্রুপ সংখ্যা হইতো তোমার 4। এমন কিছু না। কেন না? কারণ তোমার এই যে এফটা আছে, এফ থাকে কাদের, ল্যান্থেনাইড গ্রুপ আর অ্যাক্টিনাইড গ্রুপ। ল্যান্থেনাইড গ্রুপ আর অ্যাক্টিনাইড গ্রুপ সেটা কোন গ্রুপ, সেটা হচ্ছে গ্রুপ 3। ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড হচ্ছে কি তো গ্রুপ 3। আর তাদের মধ্যে শুধু পর্যায়ের একটা ডিফারেন্স আছে, কারণ এই যে তোমার যে এটা আছে ল্যান্থেনাইড আছে, ল্যান্থেনাইড হচ্ছে তোমার কি থাকে, মানে 4f থাকে। 4f যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায় কত তোমার, সরি, ষষ্ঠ পর্যায়। তৃতীয় লিখতেছি, ষষ্ঠ পর্যায়, ষষ্ঠ। আর তোমার যে এইটা আছে অ্যাক্টিনাইড মৌলগুলো আছে বা অ্যাক্টিনাইড গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে তোমার কথা থাকে 5f। তো 5f থাকলে কি হয়, সেটা সপ্তম পর্যায়। ঠিক আছে, সপ্তম পর্যায়। তার মানে এটা মনে রাখতে হবে, ল্যান্থাইনাইডের গ্রুপ এই পর্যায় সংখ্যা কত তোমার হচ্ছে ষষ্ঠ পর্যায়, আর অ্যাক্টিনাইডে কত সপ্তম পর্যায়ে। আর দুইটা কোন নাম্বার গ্রুপে আছে, 3 নাম্বার গ্রুপ, তৃতীয় গ্রুপ। এই যে এখানে তোমার মানে এফ এর সাথে 3 থাকলে 3 নাম্বার গ্রুপ, 4 থাকলে 4 নাম্বার গ্রুপ, এগুলো ভাবে মনে রাখবে না। ঠিক আছে, এটা কিন্তু ডেঞ্জারাস, এভাবে মনে রাখা যাবে না। কারণ এই যে তোমার 3 নাম্বার গ্রুপে যেটা আছে সেখানে যে 15টা মৌল, সেটা কিন্তু একটা করে একদম পর্যায় সারণীর নিচে অবস্থান করে। তো ওই টেকনিক করতে গেলে কিন্তু হবে না। ক্লিয়ার? ওকে। প্রথম প্রশ্ন শেষ, সেটা অ্যান্সার কত, ষষ্ঠ গ্রুপ তৃতীয় পর্যায়, ষষ্ঠ পর্যায় তৃতীয় গ্রুপ। ওকে, পরবর্তী প্রশ্ন। আধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিম্নে কোনটির সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। কারণ আমরা জানি পরমাণুর যে তোমার যে ইগুলো আছে, প্রোটন সংখ্যা আছে, সেই প্রোটন সংখ্যা অনুযায়ী তোমার কি পর্যায় সারণীতে মৌলগুলো করা হয়, বিন্যস্ত করা হয়। ঠিক আছে, ওকে, পরবর্তী। আর তোমার যে পর্যায় সারণীতে যে ইটা আছে, মানে ভিত্তিটা, সেটা কি আমাদের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ইলেকট্রনের বিন্যাসের ভিত্তিতে আমাদের পর্যায় সারণীতে মৌলগুলোকে অবস্থান করা হয়েছে। তো আমাদের হচ্ছে পরবর্তী প্রশ্ন, হচ্ছে তোমার কোনগুলো অপধাতু। অপধাতু চাইছে আমাদের। এখন আমাদের অপধাতু মনে রাখার জন্য একটা আছে, তোমার ছন্দ আছে, সেটা হচ্ছে কি, আমি লিখে দিই। জি বিআই, শিগগির আসেন, শিগগির আসেন, সাবধানে তুলে বসেন। এই জি, জি হচ্ছে তোমার জার্মেনিয়াম, তারপর হচ্ছে তোমার বিসমাথ, তারপর হচ্ছে তোমার সিলিকন, আর্সেনিক, এসবি মানে এন্টিমনি, টেলোরিয়াম, আর বসন্তি হচ্ছে বোরন। ঠিক আছে, দেখো তখন কোনগুলো আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে। তার মানে answer কোনটা, এই নাম্বারটা। ক্লিয়ার? দেখো এই সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে, এই সূত্র দিয়ে মনে রাখতে পারবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর তোমার কয়টা অপধাতু, কয়টা সেটা মনে রাখবো। অপধাতু হচ্ছে কয়টা, 6টা। 6টা। এখানে কয়টা দেখতেছো, 1 2 3 4 5 6 7, 7টা।
ধরা হয় না কোনটাকে, এই বিসমাথ নিয়ে একটু কনফিউশন আছে, ঠিক আছে? তো তোমাকে যদি বলা হয় অপদার্থ কোনগুলো, বিসমাথ বাদে বাদ বাকি 6টা কথা বলবা। কিন্তু মেইনলি 7টাও বলা হয়, কোনো কোনো জায়গায় 7টাও বলা হয়। অপশন যদি 6 7 দুইটাই থাকে, অ্যান্সার কোনটা করবা? 6টা। ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটাল গুলো দেখো। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, স্ক্যান্ডিয়ামের তোমার কত পারমাণবিক সংখ্যা কত? 21। তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 4s2 3d1। দেখো একটা জিনিস খেয়াল করবা, স্ক্যান্ডিয়াম 21 থেকে নিকেল 28 এই পর্যন্ত, এই প্রথম যে পার্টটা এটা সেম থাকবে, এই পার্টটা সেম থাকবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। সরি, হ্যাঁ এই পার্টটা সেম থাকবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। চেঞ্জ হবে কোনটায়? এই যে লাস্টের 3d তে। এই 3d তে লাস্টে যেটা থাকবে 8 আছে না, এখানে 3d8 হবে। এর আগে যদি 27টা হইতো তাহলে সেখানেও সেম হইতো। মানে এই যে টেকনিকটা সেটা খাটবে কই থেকে? স্ক্যান্ডিয়াম 21 থেকে নিকেল 28 পর্যন্ত। ধরো আমি তোমাকে বললাম যে ভ্যান্ডিয়াম তোমার হচ্ছে 23, ঠিক আছে? তো এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে হইতো? তোমার ওই 1s2 2s2 2p6 3s2 3p6, এখন কি করবা? 3d 4s2 হবে, সরি। আগে 4s2 4s2, এখন কি হবে? 3d, দেখো এখানে কত আছে? 3 আছে না, তাহলে 3d 3 হবে। দেখো তো হয় কত? 2 2 4 4 4 10 2 12 আর 6 18 2 20 আর 3 23। দেখছো হয়েছে না 23? ঠিক আছে? ওকে, এইভাবেই। তাহলে দেখো এখন কি বলছে প্রশ্ন। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটাল গুলো। সুস্থিত আয়ন কত? স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। কারণ দেখো শেষ শক্তিস্তর তার কয়টা ইলেকট্রন আছে, মানে তার শেষ ইতে দুইটা আর একটা, তিনটা আছে কিন্তু। তার মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? তিনটা ইলেকট্রন ত্যাগ করবে। বুঝা গেছে? তিনটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে তাহলে কি হবে? স্ক্যান্ডিয়াম 3+ হবে। দেখো তো, এখন আমরা যদি স্ক্যান্ডিয়াম 3+ করি, তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? স্ক্যান্ডিয়াম 3+ যদি করি আমি, 1s2 থাকবে, 2s2 থাকবে, 2p6 থাকবে, 3s2 থাকবে, 3p6 থাকবে। দেখো 4s 0 3d 0, মানে এখান থেকে ইলেকট্রন চলে গেছে না, যেহেতু 3+, তার মানে এখান থেকে দুইটা গেছে, এখান থেকে একটা গেছে। তাহলে দেখো এখানে সুস্থিত যে আয়নটা আছে তার যে ডি অরবিটালে কি ইলেকট্রন আছে? না। পরিপূর্ণ হবে না, অর্ধপূর্ণ না, আংশিক পূর্ণ না, কি খালি। ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, পরবর্তী প্রশ্ন। কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু? মনে রাখবা ফেরোম্যাগনেটিক ধাতু হচ্ছে তিনটা, মানে তিনটা তোমাদের বইয়ে দেওয়া আছে। ফে, নি, কো। এটাকে এইভাবে মনে রাখবা। ফেনিকো, ফেনিকো মানে আয়রন, নিকেল আর কোবাল্ট। ঠিক আছে? এই তিনটা আছে, কোনটা? নিকেল দেওয়া আছে। প্রশ্ন আসবে এইভাবে, দেখো যখন তিনটা আছে এখানে, তিনটার মধ্যে যখন দেওয়া থাকে তখন প্রশ্ন আসে যে নিচের কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু না? তখন অপশনে দেওয়া থাকবে আয়রন, নিকেল, কপার, আর আরেকটা দিয়ে দিল, মনে করো যে কপার দিয়ে দিল, কোবাল্ট আর কি, আয়রন, নিকেল, কোবাল্ট, আর অপশনে কপার দিয়ে দিল। তখন তুমি অ্যান্সার তাকাবে কি? কপার। বুঝা গেছে? ওকে, বলছে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? দেখো তো এখানে আয়ন ধাতুগুলো দেখো আছে কি, ফ্লোরিন মাইনাস আছে, অক্সিজেন 2 মাইনাস আছে, নাইট্রোজেন 3 মাইনাস আছে, সোডিয়াম প্লাস আছে। দেখো তো প্রত্যেকটার আমি এখন হিসাব করব কি, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা, ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত? 9। অক্সিজেনে কত? 8। নাইট্রোজেনে কত? 7। সোডিয়ামে কত? প্রোটন সংখ্যা 10। তাই না? এখন দেখো তোমার ফ্লোরিনের, তোমার এখন ইলেকট্রন সংখ্যা কত দেখো, ইলেকট্রন সংখ্যা দেখি আমি, ইলেকট্রন সংখ্যা কত? 10। অক্সিজেনের 10, নাইট্রোজেনের 10, এই সোডিয়ামের 10। এখন একটা জিনিস খেয়াল করবা, দেখো প্রোটন, আমাদের জানি প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে থাকে। আর ইলেকট্রন থাকে কোথায়? এখানে সাথে ইলেকট্রন থাকে হচ্ছে তোমার ইতে শক্তি স্তরে ঘুরতে থাকে আর কি। আর এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসকে যে তোমার প্রোটনটা আছে, প্রোটন কি করে? ইলেকট্রনকে আকর্ষণ করে, কারণ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এখানে 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, আর এখানে 8টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, এখানে 7টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে। 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, বলো তো টানের পরিমাণটা কোথায় সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? সোডিয়ামের এখানে। তারপরে কোনটায় বেশি? তারপর হচ্ছে ফ্লোরিন এখানে বেশি। তার মানে এখানে তারপরে কোনটায় বেশি? অক্সিজেন। সবচেয়ে কম কোনটায়? নাইট্রোজেন 3 মাইনাস এখানে সবচেয়ে কম। তার মানে আকার সবচেয়ে বড় কোনটা হবে? যখন ইলেকট্রনের আকর্ষণটা বেশি হইতেছে, ইলেকট্রন আর প্রোটনের আকর্ষণ, তখন দেখো না এই শক্তি স্তরগুলো কি সংকুচিত হয়ে যায় না? সংকুচিত হয়ে যায়, মানে আকারটা কি ছোট হয়ে যায়। তার মানে এখানে সবচেয়ে বড় আকার কার? N3 মাইনাস। তারপরে সবচেয়ে বড় আকার কার? O2 মাইনাস। তারপরে সবচেয়ে বড় আকার কার? ফ্লোরিন মাইনাস। সবচেয়ে ছোট কার? সোডিয়াম প্লাস। তার মানে এখানে প্রশ্ন অ্যান্সার কি হবে? কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? সেটা কার? সোডিয়াম প্লাসের।
বুঝতে পারছো? মানে এই রেশিওটা দেখবা, প্রোটন কয়টা আছে, ইলেকট্রন কয়টা আছে। 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতে কি মানে প্রত্যেকটা প্রোটনের জন্য একটা ইলেকট্রনের জন্য একটা প্রোটন আছে। আর এখানে কি একটা ইলেকট্রনের জন্য কি একটা প্রোটন আছে? নাই। এখানেও নাই, এখানেও নাই। কিন্তু এখানে বেশি আছে, এখানে তার থেকে কম আছে, এখানে একদমই কম আছে। তার মানে সবচেয়ে আকার বড় কার হবে? নাইট্রোজেন 3 মাইনাসের হবে। ঠিক আছে, আর ছোট কার হবে? সোডিয়াম প্লাসের। আচ্ছা, ক্লিয়ার। কোন কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এটা ইম্পর্টেন্ট। মনে রাখবা গ্রুপ 17, গ্রুপ 17 সবচেয়ে ইম্পর্টেন্ট। গ্রুপ 17 এটাকে বলা হয় হ্যালোজেন, হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী গ্রুপ। ঠিক আছে, গ্রুপ 17 এখানে মনে রাখবা সবচেয়ে কি কার বেশি, তোমার সবচেয়ে ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে, ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে তোমার ক্লোরিনের। আর তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে তোমার ফ্লোরিনের। তড়িৎ ঋণাত্মকতা এটা বেশি হচ্ছে কার? ফ্লোরিনের। সেটা মান কত? 4.0। আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মান কত? 3.0। ঠিক আছে। আর তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা, কোনটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, সেটা কি? ক্লোরিনের। এভাবে প্রশ্ন দেওয়া থাকবে যে গ্রুপ 17 এই ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। ক্রমটা কি হবে? ক্লোরিন, তারপর হবে ফ্লোরিন, তারপরে বাদ বাকি সেম, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন, কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার ফ্লোরিনের। ফ্লোরিন কোন গ্রুপে? 17 নম্বর গ্রুপে। দেখো তো ফ্লোরিন কোথায় আছে? এই 2 আর 2 4 আর 5 কত? 9। এটা ফ্লোরিন, তার মানে অ্যান্সার কত? এই নাম্বারটা। সর্বাধিক তড়িৎ কার? ফ্লোরিনের। 2 2 4 আর 5 কত? 9। 9 কার? ফ্লোরিন না, তার মানে এটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, কোনটি অম্লধর্মী অক্সাইড না? অম্লধর্মী অক্সাইড না কোনটা? অম্লধর্মী অক্সাইড না হচ্ছে N2O। মনে রাখবা নাইট্রোজেনের অক্সাইড আছে তোমার 5টা। আমি লিখে দিই, নাইট্রোজেন এর 5টি অক্সাইড আছে, 5টি অক্সাইড। এখন 5টি অক্সাইড কি কি আমাদের মনে রাখতে হবে? মনে রাখবা প্রথম অক্সাইড হচ্ছে NO, দিলা না? N এর এখানে এক আছে না, পরবর্তী অক্সাইড কি হবে? N2O। পরবর্তী অক্সাইড গুলো মনে রাখা সেম, N2 আছে না, পরবর্তী কি O3 দিবা, N2O4 দিবা, N2O5 দিবা। ঠিক আছে, এর মধ্যে মনে রাখবা এই যে প্রথম দুইটা আছে NO আর N2O, একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে NO, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। আর N2O এটা হচ্ছে কি? নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। পরবর্তী নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো এইভাবে যায় আর কি। তো NO আর N2 এই দুটো হচ্ছে তোমার নিরপেক্ষ অক্সাইড, মানে এটা এই অম্লধর্মীয় না, এটা ক্ষারীয় ধর্মীয় না বা ক্ষারধর্মীয় না, এটা হচ্ছে কি? নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। আরেকটা জিনিস মনে রাখবা, আমি অন্য কালি নেই, এই যে N2O আছে এটাকে বলা হয় কি? তোমার লাফিং গ্যাস, লাফিং গ্যাস। ঠিক আছে, তাহলে এটা ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এটাকে বলা হয় লাফিং গ্যাস। তাহলে ওখানে অম্লধর্মী অক্সাইডটা কোনটা? N2O। এগুলো বাদ বাকি হচ্ছে কি? এগুলো অম্লধর্মী অক্সাইড। ঠিক আছে, এই বাদ বাকি সবগুলোই অম্লধর্মী অক্সাইড নাইট্রোজেনের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমার, বলছে কোনটি উভধর্মী অক্সাইড? আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড যখন এসিডের সাথে বিক্রিয়া করে তখন ক্ষারের মতো আচরণ করে, আর যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন এসিডের মতো আচরণ করে। ক্লিয়ার, ওকে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, বাদ বাকিগুলো আমি দেখাই দিই, দেখো N2O5 আমরা এখানে দেখলাম, এটা কি? অম্লধর্মী অক্সাইড। এটা কি? অম্লধর্মী অক্সাইড, অম্ল। সোডিয়াম অক্সাইড আমরা জানি কি? তোমার যে ধাতু আছে, ধাতুর অক্সাইড গুলো কি হয়? ক্ষারধর্মী হয়। অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়। এটা কি? ক্ষারীয় অক্সাইড। পানি প্রশম অক্সাইড, প্রশম। আচ্ছা, পানি কিন্তু উভধর্মী অক্সাইড হতে পারে, এটার অ্যান্সার কিন্তু পানিও হতে পারে। পানিকে প্রশম অক্সাইড বা নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ বা উভধর্মী, উভধর্মী। ঠিক আছে, উভধর্মী অক্সাইড এগুলো বলা যায়। বুঝতে পারছো? আচ্ছা, এক বিউটিন 3 আইন এর সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে কত? দেখো, এক বিউটিন, প্রথমে কথা হচ্ছে কি? এটা বিউটিন মানে 4টা কার্বন থাকবে, 1 2 3 4। বলছে কি? এক টিন মানে কি? একে থাকবে কি? দ্বিবন্ধন। বলছে 3 আইন মানে 3-এ কি থাকবে তোমার? ট্রিপল বন্ধন থাকবে। এখন আমরা এই হাইড্রোজেন সংখ্যা দিই। দেখো এখানে দুইটা এই কার্বনের সাথে দুইটা হাত অলরেডি ফিল আপ, তার মানে আর কয়টা হাত বাকি আছে? দুইটা। তাহলে হাইড্রোজেন দিয়ে দিই। এই কার্বনে দেখো এখানে দুইটা, এখানে একটা, আর বাকি আছে কয়টা? একটা। এই কার্বনে কিন্তু বাকি নাই, এই কার্বনে শুধু একটা হাত বাকি আছে, দেখো একটা দিয়ে দাও। এইবার আসো মেইন কাহিনীতে। দেখো, পাই বন্ধন আমরা জানি কি? যখন তোমার দ্বিবন্ধন থাকে তখন সেখানে কি থাকে? একটা পাই বন্ধন থাকে, বাদ বাকিগুলো সিগমা।
আর সরি একটা সিগমা বন্ধন থাকে, বাদ বাকিগুলো পাই, মানে একের অধিক যখন বন্ধন থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একের অধিক বন্ধন আছে, তার মানে কি এখানে একটা সিগমা, বাদ বাকিটা পাই, মানে আর বাকি কটা থাকে, একটা থাকে, তো একটা পাই, আমরা একটা পাই পাইলাম। এখানে দেখো একটা সিগমা থাকবে, বাদ বাকি দুইটা কি পাই, তার মানে পাই বন্ড কয়টা টোটাল, তিনটা। দেখো অপশনে কোনটায় আছে, দেখো 7 আর 3 আছে, আর কোনোটায় তিনটা পাই বন্ধন নাই। ঠিক আছে, তাও আমরা একবার সিগমা বন্ধনটা দেখি। দেখো এখানে দুইটা, একটা পাইলাম, এখানে একটা পাইলাম, আমরা দুইটা সিগমা বন্ধন পাইছি। দেখো এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে কয়টা, এখানে একটা, পাঁচটা, তাই না? পাঁচ, পাঁচ আর দুই কত, সাত, তার মানে সাতটা সিগমা বন্ধন আর একটা, তিনটা পাই বন্ধন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, AlCl4 এর আকার কেমন হবে? আচ্ছা, আমরা সংকরণটা বের করি বা হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো AlCl4 তার মানে আমাদের এটা এই সংকরণ যদি আমরা বের করে ফেলি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো সেটা আকারটা কিরকম হবে। তাহলে আমি সংকরণ বের করার নিয়ম বলি, সেটা হচ্ছে কি, তোমার সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার, মানে লোন পেয়ার সংখ্যা হিসাব করবা, সিগমা বন্ধন হিসাব করবা, সেটা তোমার সন্নিবেশ সংখ্যাটা হিসাব করবে, সেটা দিয়ে তুমি বলতে পারবে এটা সংকরণটা কত হয়। ঠিক আছে, তাহলে দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে আমরা জানি কয়টা ইলেকট্রন আছে, তিনটা, তাই না? এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে কি একটা ইলেকট্রন বেশি আছে, ঠিক বলছি? তাহলে দেখো ক্লোরিন কয়টা, চারটা ক্লোরিন, চারটা হাতে চলে যাবে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে অ্যালুমিনিয়ামের কোনো লোন পেয়ার বাকি আছে না, সবগুলো কিন্তু বন্ড পেয়ার, মানে বন্ধনে আছে। দেখো তো এই দুইটাও, এই দুইটাও, মানে কোনো লোন পেয়ার নাই, তার মানে কি তার লোন পেয়ার শূন্যটা। দেখো তো সিগমা বন্ধন কয়টা আছে, দেখো তো সিগমা বন্ধন কয়টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মোট কয়টা, চারটা। তো যখন তোমার সংকরণ সংখ্যা যখন 4 হয়, তখন সেই সংকরণটা কি হয়, sp3। আর যখন sp3 হয়, তখন সেটা কি হয়, চতুস্থলকীয় হয়। ক্লিয়ার? কোশ্চেন কিন্তু সহজ, কোশ্চেন কিন্তু ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। CH3OH কার্বনের, কার্বনের হাইব্রিডাইজেশন চাইছে। আচ্ছা দেখি আমরা করি। CH3 মানে কার্বনের চারটা, হাতের মধ্যে তিনটাতে কি হাইড্রোজেন, একটাতে ও, তারপরে কি এইচ। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4, কার্বন চারটা হাত ফিল আপ, তার মানে কি হবে, sp3 হবে। কই sp3, এই তো ডি নাম্বারটা সেম। BCl3 এর বন্ধন কোণ কত? BCl3 গঠনটা কি, এইভাবে, এই যে এইভাবে গঠন, Cl Cl Cl, তার মানে এর বন্ধন কোণটা কত, 120 ডিগ্রি, মানে সমান 360 ডিগ্রি না, এটার মধ্যে 120 ডিগ্রি, এটার মধ্যে 120 ডিগ্রি। ঠিক আছে, এভাবে মনে রাখবা। 104.5 কার, এটা হচ্ছে পানির, মানে H2 এর। এটা কার, এটা হচ্ছে তোমার ইসের, কি জানি, NH3, সম্ভবত NH3, হ্যাঁ NH3 টা। ঠিক আছে, ওকে, জানি না কেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে যে H2S এর তোমার যে বন্ধন কোণটা, মানে সালফার, হাইড্রোজেন সালফার আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন কোণটা কত, সেটা হচ্ছে তোমার 92.1। এটা মুখস্থ মান করতে হবে, কারণ কি, এটা কারণ আছে একটা। তোমার যে এই H2S, এখানে কিন্তু সালফারে কিন্তু তোমার 2 জোড়া লোন পেয়ার থাকে। ঠিক আছে, মোট লোন পেয়ার থাকে কয় জোড়া, তোমার 3 জোড়া, তার মধ্যে 2 জোড়া, এছাড়া 1 জোড়া তোমার ইতে চলে যায়, মানে হাইড্রোজেন নিয়ে নেয়, আর বাদ বাকি থাকে কত, 2 জোড়া। এই 2 জোড়ার জন্য কিন্তু তোমার এখানে সংকুচিত হয়ে যায়, মানে তোমার হওয়ার কথা ছিল যতটুক, তার থেকে কমে যায়। ঠিক আছে, এই জন্য কত হয়, 92.1। পানির ক্ষেত্রেও কিন্তু সেম, পানিটা কমে কত হয়, 104.5, কিন্তু এখানে তোমার এই সালফারের ক্ষেত্রে এই 92.1 হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন যৌগটি বেশি পোলার? সবচেয়ে বেশি পোলার আছে তোমার CH2Cl2, কারণ কি এখানে ডাইপোল মোমেন্ট আছে। ওকে, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। এখন কথা হচ্ছে ডাইপোল মোমেন্ট জিনিসটা কি, ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার যখন তোমার সমযোজী বন্ধন হয়, তখন যে ইলেকট্রনটা যে তোমার যে টেনে নেয়, বা একটা আংশিক ধনাত্মক আয়ন তৈরি হয়, একটা আংশিক ঋণাত্মক আয়ন তৈরি হয়। মানে দেখো তোমার কার্বনের আর ক্লোরিনের মধ্যে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কত, 3, আর কার্বন হচ্ছে তোমার 2.5 সম্ভবত। তার মানে কি এদের মধ্যে একটা তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে। যখন তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে, তখন ক্লোরিনের ক্ষেত্রে ডেল মাইনাস হয়, কার্বনের ক্ষেত্রে ডেল প্লাস হয়। তার মানে কি একটা আংশিক ধনাত্মক, একটা আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হয়েছে, ওইটাকেই বলা হয় কি, ডাইপোল। ঠিক আছে, মানে 2 ধরনের পোল তৈরি হওয়া। তো এখানে সবগুলোর মধ্যে শুধুমাত্র এইটাই হয়, মানে CH2Cl2, এটাকে তোমার বলা হয় ডাইক্লোরোমিথেন। যৌগটার নাম হচ্ছে কি, ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন। ঠিক আছে, এই যে ডাইক্লোরোমিথেন, এখানে কি হয়, তোমার ডাইপোল মোমেন্ট থাকে, এবং সেই কারণে তোমার কি হয়, এটা সবচেয়ে বেশি পোলার হয়। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে যে নিচের কোনটির মধ্যে ডাইপোল মোমেন্ট আছে, তো সেটার মধ্যে অ্যান্সার কি হবে, CH2Cl2 বা তোমার ডাইক্লোরোমিথেন। ওকে, পরবর্তী প্রশ্ন, বরফের মধ্যে কি ধরনের বন্ধন থাকে? দেখো বরফের সংকেত কি, H2O, তাই না? তো H2 যে আছে, এটা কি সমযোজী বন্ধন, আর বরফের মধ্যে কি থাকে, হাইড্রোজেন বন্ধনও থাকে। ঠিক আছে, এই দুইটা।
সমযোজী আর হাইড্রোজেন। কারণ এখানে কিন্তু আয়নিক বন্ধন হওয়ার সুযোগ নেই কোনো। কারণ এখানে তোমার যে হাইড্রোজেন আছে এটাও অধাতু, অক্সিজেন আছে এটাও অধাতু। ঠিক আছে? আচ্ছা, কোনটিতে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না? সেটা হচ্ছে তোমার 4 নাইট্রোফেনল। কারণ কি? আমরা যদি 4 নাইট্রোফেনলের গঠনটা দেখি সেটা কি? এই দেখো। এই যে ফেনল কি এখানে OH থাকবে আর 4 1 2 3 4 মানে এখানে থাকবে কি নাইট্রো মূলকটা। তাহলে দেখো OH আর NO2 মানে নাইট্রো মূলকটা সেটা কিন্তু অনেক দূরে। তার মানে কি এখানে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হওয়া সম্ভব না। ঠিক আছে? এই কারণে কি অ্যান্সার কি 4 নাইট্রোফেনল। ওকে, পরবর্তী প্রশ্ন। আর নাই? আচ্ছা, তো আজকের মতো এখানেই সমাপ্ত আমাদের। তো পরবর্তী ক্লাসে সবাইকে থাকবে, সবাইকে করার জন্য অনুরোধ থাকবে। তো সবাই দেখো। আর যেই যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমাকে জানাবা, ঠিক আছে? যে ভাইয়া এখানে সমস্যা, আমাদের এই যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক পেজের মেসেজে জানাইতে পারো। অন্য কালি নেই আমি। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে কমেন্টে যখন ভিডিও আপলোড দিব তখন জানাইতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলও আপলোড হবে। তো ইউটিউব চ্যানেলে তোমরা জানাইতে পারো, সার্চ দিলে পেয়ে যাবা। ঠিক আছে? আর সামনে কিন্তু তোমাদের এক্সাম আছে, তোমাদের ইসের এই এগ্রিকালচার আর জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম। তো প্রথমে আমরা এগ্রিকালচার স্ট্যান্ডার্ড এক্সাম নিব। তো সেখানে মনে করো এক্সাম থাকবে কয়টা? তোমার ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, ম্যাথ সাবজেক্ট ফাইনাল, বায়োলজি সাবজেক্ট ফাইনাল, তারপরে তোমার ইংলিশ সাবজেক্ট ফাইনাল আর দুইটা মডেল টেস্ট। এমটি কয়টা? দুইটা। তাহলে 1 2 3 4 5 6 7 সাতটা এক্সাম হইতেছে। ঠিক আছে? ফ্রি। সাতটা এক্সাম তোমরা দিলে তোমাদের মনে করো যে এগ্রিকালচারের জন্য যে মডেল টেস্ট আছে সেটা তোমরা ভালো মতো করতে পারবে। আশা করি এটা ভালো একটা প্রিপারেশন হবে। তো এক্সাম শুরু হচ্ছে তোমার 24 তারিখ থেকে। আর তোমরা আমাদের পেজ ফলো করো, পেজে তোমরা পেয়ে যাবা সবকিছু, ফেসবুক পেজে আর কি। সব আপডেট বা ফেসবুক গ্রুপে সব আপডেট আমি দিয়ে দিব। ঠিক আছে? আর চেষ্টা করবো আমি তোমাদের মানে এক্সামের যে ইগুলো আছে, এক্সপ্লানেশন গুলো আছে সেগুলো তোমার দেওয়া থাকবে। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, কমেন্টে জানাবা বা তোমার পেজে মেসেজ দিবা। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দোয়া রাখো। আল্লাহ হাফেজ।